আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ ওয়ালাইকুম আসসালাম। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গভীর রাতে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটি সাবজেক্ট ম্যাট্রিয়া মেডিকা বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা চিকিৎসা কাউন্সিলের অন্তর্ভুক্ত ডিএসএমএস তৃতীয় বর্ষের সিলেবাসে আজকে এই ম্যাথমেটিক্যাল ক্লাসে অনলাইন হোমিও মেডিকেল একাডেমি পক্ষ থেকে আমাদের এই ক্লাসে এখন যে যুক্ত আছেন তাকেও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই রেকর্ডেড ক্লাসটি পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও আমরা মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করছি। আমরা আজকে ডিএসএমএস সিলেবাসের দুইটি মেডিসিন নিয়ে কথা বলবো। একটি হলো কলোফাইলাম এবং একটি হলো হেমামালিস। হেমামালিস এবং কলোফাইলাম এই দুইটি মেডিসিন নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলছি এই সময় আমাদের সাথে যুক্ত আছেন, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? কথা জি শুনতে স্যার। কোনো সমস্যা হচ্ছে কিনা? না না, কোনো সমস্যা হচ্ছে না। জি, ধন্যবাদ। আমরা সর্বপ্রথম কলোফাইলাম নিয়ে কথা বলবো। আসলে কলোফাইলাম মেডিসিনটি খুব গভীর ক্রিয়াশীল কোনো মেডিসিন নয়, একটু কম গভীর ক্রিয়াশীল মেডিসিন। তবে এর ব্যবহার আমাদের দেশে রয়েছে। আমরা আমাদের চিকিৎসা পেশায় প্র্যাকটিস লাইফে সাধারণত কলোফাইলামের ব্যবহার যেটা দেখে থাকি, যেটা প্র্যাকটিক্যাল যে কথাটা, সেটা হলো নর্মাল ডেলিভারির জন্য, অর্থাৎ প্রেগনেন্সি মায়েরা যাতে তাদের প্রসবটা নর্মালি হয় সেটার জন্য এই মেডিসিনটাকে ব্যবহার করা হয়। অর্থাৎ যখন লেবার পেইন দেখা দেয়, লেবার পেইন যখন দেখা দেয়, সেই পেইনটা দেখা দিল, পেইনটা তো দুই রকম হয়, এটা ট্রু ফলস। নির্দিষ্ট সময় হয়ে গেছে, পেইন হচ্ছে না, সেটার জন্য একটা ব্যবস্থা। আর একটা হলো পেইন হলো কিন্তু প্রসব হচ্ছে না, ডেলিভারি হচ্ছে না। ডেলিভারি পেইনটা যখন তীব্র আকারে পেইনটা হচ্ছে এবং ট্রু পেইন, এটা সত্যি সত্যি লেবার পেইন বা ডেলিভারি ব্যথা, কিন্তু প্রসব হচ্ছে না, জরায়ুর মুখ শক্ত। বেসিক্যালি এই কলোফাইলাম মেডিসিনটি একটি ফিমেল পেশেন্টদের জন্যই ব্যবহার হয় বেশিরভাগ, এবং তার প্রধান ক্ষেত্রটাই দেখা দেয় ডেলিভারির যে সময়টা, এই সময়টাই এর ব্যবহারটা বেশি দেখা যায়। আরো কিছু ব্যবহারে রয়েছে, তবে বেশিরভাগ আমাদের এই মেডিসিনটি এই সময়টাই দেখা যায় ডাক্তারদেরকে ব্যবহার করতে। যেটা বললাম যে ডেলিভারি বা লেবার পেইনের জন্য অনেক মেডিসিন রয়েছে, তার মধ্যে কলোফাইলামটা কখন, এটাই হলো বোঝার বিষয়। কলোফাইলামের ক্ষেত্রটা হলো পেইন হচ্ছে, ডেলিভারি পেইনটা রিয়েলি হচ্ছে, কিন্তু জরায়ুর মুখ খুলতেছে না, বাচ্চা ডেলিভারি হচ্ছে না। তার কারণ জরায়ুর মুখ শক্ত হওয়া। এই অবস্থাটা যখন তৈরি হয় সাধারণত, তখন কলোফাইলামের কথাই ভাবা হয়। এই সময়টা আরো কিছু মেডিসিন চিন্তা করা হয়, যেমন বেলেডোনা, জেলসিনিয়াম, পিরেট্রামেলগাম ইত্যাদি ইত্যাদি কিছু মেডিসিন, পালসিটিলা থেকে শুরু করে আরো অনেক মেডিসিন রয়েছে। কিন্তু যদি দেখা যায় সত্যি সত্যি তার প্রসব বেদনা দেখা দিচ্ছে, কিন্তু জরায়ুর মুখ খুবই শক্ত, খুলছে না, তখন অন্য মেডিসিনের তুলনায় কলোফাইলাম বেস্ট মেডিসিন। কলোফাইলামের ব্যবহারটা তখন উপযুক্ত সময়, এটা একটা বিষয়। আমরা এর বিপরীত একটা দিক দেখতে পাই, যে জরায়ুর মুখ শক্ত হওয়ার কারণে প্রসব বেদনা দেখা দেওয়ার পরেও ডেলিভারি হচ্ছে না, এক্ষেত্রে কলোফাইলাম। আবার এর বিপরীতে একটা চিত্র আমরা দেখতে পাই, সেই চিত্রটা হলো এরকম: বারবার যে সমস্ত মায়েদের গর্ভপাত হয়ে যায়,
সমস্ত মা বোনদের গর্ভপাত হয়ে যায়, খুব ইজিলি গর্ভপাত হয়ে যায়। যাদের জরায়ুর মুখ খুব রিল্যাক্স হওয়ার কারণে, জরায়ুর মুখ ঢিলা হওয়ার কারণে বারে বারে যাদের গর্ভপাত হয়ে যায়, তাদের ক্ষেত্রেও আমরা এই কলোফাইলামের ক্ষেত্রে দেখতে পাই। অর্থাৎ জরায়ুর মুখ যখন বেসিক্যালি শক্ত হয় কিংবা নরম হয়, তখন আমরা এই কলোফাইলামের ব্যবহার দেখতে পাই। অর্থাৎ জরায়ুর দুর্বলতা বশত যে গর্ভপাত, সেই ক্ষেত্রেও আমরা কলোফাইলামকে ব্যবহার করতে পারি। কলোফাইলামের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক, একাধিক আমেরিকাতে যেই কথাটা আলোচনা করছে সেটা হলো কলোফাইলামের পেশেন্টদের ছোট ছোট যে জয়েন্ট গুলো রয়েছে, সেই ছোট ছোট জয়েন্ট গুলোতে পেইন হয়, তীব্র একটা বেদনা দেখা দেয়, তীব্র ব্যথা হয় ছোট ছোট যে জয়েন্ট, সেই জয়েন্ট গুলোতে। এবং এই ব্যথা তাদের স্থান পরিবর্তন করে, ব্যথা তাদের স্থান পরিবর্তন করে ছোট ছোট সন্ধি, ছোট ছোট জয়েন্টে তীব্র এক রকমের ব্যথা অনুভব হয়। এবং জরায়ুর দুর্বলতার কারণে বারে বারে গর্ভপাত হয়ে যাওয়া, জরায়ু শক্ত হওয়ার কারণে উপযুক্ত সময় হওয়ার পরেও ডেলিভারি না হওয়া, এই মোটামুটি মোটা দাগের এই কয়েকটি কথার উপরে কলোফাইলামের ব্যবহার আমার ক্ষুদ্র অবস্থাতে আমি দেখতে পাই, প্র্যাকটিক্যাল, এবং এটাই দেখতে পাওয়া যায়। আর ম্যাথমেটিক্যাতে এর বাহিরেও অনেকগুলো কথা রয়েছে জানার জন্য আমাদের সিলেবাসে। যেমন এই কলোফাইলামের কোন মায়াজমকে কভার করে, এর কাতরতা কি, এর ব্যবহৃত ধাপ কি, হ্যাঁ, এর ক্রিয়াস্থল কি, ইত্যাদি ইত্যাদি অনেক পয়েন্ট আমাদেরকে জানতে হয় সিলেবাস কভার করার জন্য। সেই ক্ষেত্রে কিছু কথা আমাকে বলতে হচ্ছে। যেমন কলোফাইলামের সমনাম যদি বলা হয়, সেটা হলো ব্লু কোহস, এর একটা সমনাম রয়েছে, এবং এর কমন নামও এরকমই ব্লু ক্লোহস এবং স্কোয়াই রুট, এরকম একটা নাম, সমনাম কমন নাম হিসেবে বলা হয়। এর পূর্ববার যুক্তরাষ্ট্রের ডাক্তার বারট এবং মিলাস পাল, এই দুইজন এই মেডিসিনটাকে প্রুভিং করেন। এর উৎস উদ্ভিদ উৎস থেকে কলোফাইলাম মেডিসিন সাধারণত প্রস্তুত করা হয়। এই উদ্ভিদের গাছের মূল যেটা, সেই গাছের মূল গোড়া থেকে এই মেডিসিনটি তৈরি করা হয়। মায়াজম সাধারণত সাইকোটিক মায়াজমের পেশেন্ট এই কলোফাইলামের যে মেডিসিনটা সাইকোটিক মায়াজমকে বেশি কভার করে। এবং রোগের প্রবণতা, এটা একটা ব্যতিক্রমী রোগের প্রবণতা, কলোফাইলাম পেশেন্টদের সাধারণত গাউট যেটাকে বলা হয়, গাউট, জয়েন্ট পেইন, জয়েন্ট ফুলে যাওয়া যেটাকে বলা হয়, এই গাউট রোগের ক্ষেত্রে জয়েন্ট পেইন, জয়েন্ট ফুলে যাওয়ার যে রোগটা, সেই ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে। আমরা যেটা বলছিলাম একটু আগে, যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জয়েন্ট গুলো, ছোট ছোট যে জয়েন্ট গুলো, সেই জয়েন্ট গুলোতে তীব্র ব্যথা হবে এবং তাদের ব্যথার স্থান পরিবর্তন করে, এটা একটা কলোফাইলামের গুরুত্বপূর্ণ। কলোফাইলাম সাধারণত তরুণ অবস্থায়, প্রাথমিক অবস্থায় ব্যবহার করা হয়। ক্রনিক হয়ে গেলে, খুব ডিফেক্টিভ, খুব জটিল অবস্থায় কলোফাইলাম তেমন কোনো ফল দেখা যায় না। এর ব্যবহৃত দিক হলো সাধারণত মহিলাদের ক্ষেত্রে এই মেডিসিনটি বেশি চিন্তা করা হয়। পুরুষের অন্যান্য সিমটমেও এই মেডিসিনটি ব্যবহার হতে পারে, তবে সাধারণত মহিলাদের ক্ষেত্রে এই মেডিসিনটি বেশি ব্যবহার করা হয়। এর কাতরতার ক্ষেত্রে শীত কাতরতাকেই গুরুত্ব বেশি দেওয়া হয়। ক্রিয়াস্থল, স্ত্রী যৌনাঙ্গ, অর্থাৎ ফিমেলদের যে যৌনাঙ্গ রয়েছে, সেই ক্ষেত্রে এর মেডিসিনের ক্রিয়াটা লক্ষ্য করা যায়। স্নায়ুমণ্ডলী, মাংসপেশি এবং দেহের নিম্নাঙ্গ, নিচের অংশ, ক্ষুদ্র সন্ধি, জরায়ু, ক্রিয়াস্থল থেকে কয়েকটি বিষয় লক্ষণীয়। সেটা হলো স্ত্রী যৌনাঙ্গ, স্নায়ুমণ্ডলী, মাংসপেশি, দেহের নিম্নাঙ্গ, ক্ষুদ্র সন্ধি, জরায়ু, ছোট ছোট যে সন্ধিগুলো রয়েছে সেখানে এর ক্রিয়া করে। জরায়ুতে এর ক্রিয়া করে, আমরা জরায়ুর ক্রিয়াটা বলেছি। জরায়ুতে দুর্বলতা বশত রিল্যাক্স হয়ে গেলেও কলোফাইলাম ব্যবহার হতে পারে। আবার জরায়ুটা
জরায়ুর মুখটা শক্ত হয়ে যাওয়ার কারণে স্পেসিফিক্যালি বা বিশেষভাবে সঠিক সময়ে পেইন ওঠার পরেও ডেলিভারি না হওয়া, এক্ষেত্রে এই মেডিসিনের প্রয়োগ বা ব্যবহারটা খুব বেশি লক্ষণ। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম, জানলাম, এখান থেকে দুইটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে আমার। একটা বিষয় হলো ক্ষুদ্র ক্ষুদ্র যে ছোট ছোট জয়েন্ট, সেই জয়েন্টের পেইন, তীব্র ব্যথা এবং ব্যথার স্থান পরিবর্তন হলে কলোফাইলাম ব্যবহার হতে পারে। আর একটা হলো জরায়ুর দুর্বলতা বশত জরায়ু শক্ত হয়ে যাওয়া বা রিল্যাক্স হয়ে যাওয়া, এই দুইটি ক্ষেত্রেও কলোফাইলামের ব্যবহার আমরা লক্ষ্য করি। এর বাহিরেও কিছু কথা আছে, এই মেডিসিনের ক্রিয়াকাল কত, বর্জনীয় খাদ্য কি, এগুলো কিছু কমন কথা। যেমন কফি, এই কফি অনেক মেডিসিনেরই ক্রিয়া নষ্ট করে, সেই ক্ষেত্রে কলোফাইলামও একই, কফি খেলে এর ক্রিয়া নষ্ট হয়। এবং আমি যেহেতু বলেছিলাম একটু আগে যে এই মেডিসিনটি তরুণ অবস্থায়, প্রাথমিক অবস্থায় ব্যবহার হয়ে থাকে। আমরা যদি এর ক্রিয়াকাল দেখি, কলোফাইলামের ক্রিয়াকাল হলো 1 থেকে 7 দিন। 1 থেকে 7 দিন পর্যন্ত কলোফাইলাম ক্রিয়া করে, এটা একটা বিষয়। কফিয়া মেডিসিনটি কলোফাইলামের আগে পরে প্রয়োগ করা যাবে না, কারণ এটা ছোট্ট বাবাপন্ন, কলোফাইলামের ক্রিয়া নষ্ট হয়ে যেতে পারে, রোগীর জটিল অবস্থা দেখাতে পারে, রোগীর জীবন বিপন্ন হতে পারে। কফিয়া মেডিসিনটি কলোফাইলামের আগে বা পরে কখনোই ব্যবহার করা উচিত হবে না, এটা একটি সতর্কতা। এই সতর্কতাটা আমাদের মনে রাখতে হবে। এটা হলো মোটামুটি কলোফাইলামের একটি চিত্র আমি আলোচনা করার চেষ্টা করলাম। এই কলোফাইলাম সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। হ্যালো, না স্যার, আশা করি কারো প্রশ্ন নেই। কারণ কলোফাইলাম মেডিসিনটি খুব বেশি বড় মেডিসিন না, এর ক্রিয়ার পরিধিও খুব বড় না। আশা করি বুঝতে পেরেছেন। যতটুকু আলোচনা করেছি এর বাইরে সাধারণত কলোফাইলাম ব্যবহার হয় না, তারপরেও কমন জেনারেল কিছু সিমটম আছে, সেগুলোর উপরে এত গুরুত্ব নাই। এবারে আসি হেমামেলিস। হেমামেলিস মেডিসিনটি, এটার একটি ভুল প্রয়োগ আছে আমাদের দেশে, সেটা হলো রক্তপাত। রক্তপাত হলেই সর্বপ্রথম আমরা একটি কমন মেডিসিন হিসাবে হেমামেলিসকে দেখতে পাই। যে কোনো জায়গা থেকে, নাক, মুখ, চোখ, কান, প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা, যে কোনো জায়গা থেকে যদি রক্তপাত কথাটা শুনি আমরা, তো অনেক সময় এটা দেখি যে হেমামেলিস মেডিসিনটাই অনেকে প্রয়োগ করে ফেলে। না, এটা আসলে যদিও হোমিওপ্যাথিক লক্ষণ ভিত্তিক একটা মেডিসিন, সেদিকে একটু লক্ষ্য রাখা উচিত। হেমামেলিস মেডিসিনের আলোচনা করতে গিয়ে আমি যে বিষয়টি বলবো সেটা হলো আমাদের দেহে রক্ত চলাচলের জন্য দুইটি মাধ্যম, একটা হলো ভেসেল, ব্লাড ভেসেল এর যে দুইটা অংশ, একটা হলো আর্টারি, আর হলো ভেইন। ব্লাড ভেসেলের দুইটা অংশ, একটা হলো আর্টারি, একটা ভেইন। আর্টারি মহাধমনী, আর্টারিটা দেহের একটু ভিতর অংশে থাকে, কিন্তু ভেইন, যেটাকে শিরা বলা হয়, শিরা, ভেইন, দেখবেন অনেকের চামড়ার উপর থেকেই রগ গুলো দেখা যায়, যেই শিরাগুলো দেখা যায় এগুলো ভেইন, শিরা। চামড়ার উপর থেকেই যে উঁচু উঁচু যে ভেইন গুলো দেখা যায় একদম চামড়ার কাছে, শরীরের খুব কাছাকাছি অংশে, স্কিনের খুব কাছাকাছি অংশে যেই রক্ত নালীটা দেখা যায় সেটা হলো শিরা বা ভেইন। আর যেটা উপর থেকে দেখা যায় না, একটু ডিপে থাকে, একটু ভিতরে থাকে, সেটা হলো আর্টারি বা মহাধমনী যেটাকে বলা। হেমামেলিসের প্রয়োগটা এই যে ভেইন বা শিরা, এই ভেইন বা শিরা যদি রক্তাধিক্য দেখা দেয়, ভেইন বা শিরায় যদি হঠাৎ করে কোনো কারণে রক্তের উপস্থিতি বেড়ে যায়, রক্তের উচ্ছ্বাস দেখা দেয়, তখন সেই ভেইনগুলো ছিঁড়ে গিয়ে রক্তপাত হলে আমরা হেমামেলিসকে চিন্তা করি।
রক্তপাতের অনেক মেডিসিন, পায়খানার রাস্তা দিয়ে রক্ত গেলে অনেক মেডিসিন আছে, প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত গেলে অনেক মেডিসিন আছে, নাক কান বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হয়। এই সমস্ত জায়গা থেকে রক্তপাত হলে অনেক মেডিসিন, কিন্তু হেমামেলিসের ব্যবধানটা কোথায়? হেমামেলিসের ব্যবধান হলো যদি ভেইন ছিঁড়ে গিয়ে ভেইনের ভিতরে অধিক রক্তের উচ্ছ্বাস দেখা দেয় এবং সেই ফলে যদি সেখান থেকে কোনো রক্তপাত হয়, সেই ক্ষেত্রে হেমামেলিসের ব্যবহার দেখা দেয়। এখন এখানে আমাকে একটু প্যাথোলজিতে যেতে হচ্ছে, জেনারেল প্যাথোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি নয়, জেনারেল প্যাথোলজি। জেনারেল প্যাথোলজিতে যদি আপনারা লক্ষ্য করেন, সেখানে হেমোরেজ বলতে একটা চ্যাপ্টার আছে, সেই হেমোরেজে একটা কথা বলা আছে যে রক্তপাত বা হেমোরেজ। দেখবেন সেখানে উদাহরণ দিয়েও বলা আছে যে যদি ভেইন থেকে শিরা থেকে রক্তপাত হয়, শিরা কেটে গিয়ে বা শিরা ফেটে গিয়ে যদি রক্তপাত হয়, সেই রক্তপাতটা কিন্তু চোয়া চোয়া হয়, অর্থাৎ কোন একটা পাইপ লিক আছে, সেখান থেকে পানিটা কিভাবে বের হবে? এই পাইপের মধ্যে পানির ফ্লোটা যদি খুব বেশি না হয়, প্রবাহটা যদি খুব ফোর্সে না হয়, এবং সেই আস্তে পাইপটা আস্তে যদি বেরোবে। লিক থাকে, তখন সেখান থেকে পানিটা কিন্তু একদম চোয়া চোয়া আসে। আর যদি পানির পাইপের ভিতরে পানির ফোর্স খুব বেশি থাকে, প্রবাহটা খুব স্পিডে থাকে, এবং সেই পাইপটা যদি লিক হয়, তখন সেখান থেকে পানিটা কিন্তু ফিনকি দিয়ে একদম খুব স্পিডে দূরে গিয়ে পড়ে। আর্টারি থেকে যদি আর্টারি ছিঁড়ে গিয়ে বা কেটে গিয়ে যদি কারো হেমোরেজ হয়, রক্তপাত হয়, সেটা কিন্তু খুব ফিনকি দিয়ে হয় এবং খুব স্পিডে হয়। কিন্তু কারো যদি ভেইন থেকে বা শিরা থেকে কেটে গিয়ে বা ছিঁড়ে গিয়ে রক্তপাত হয়, সেটা কিন্তু চোয়া চোয়া হবে। যেমন কারো যদি মলদ্বার থেকে রক্তপাত হয়, সেটা কিন্তু দেখবেন যে যদি পায়খানার সাথে মিশে রক্তপাত হয়, সেই ক্ষেত্রে হেমোমেলিসকে আমরা চিন্তা করতে পারি। অথবা পায়খানার রাস্তা ফেটে গিয়ে অ্যানাল ফিসার হয়ে যদি কারো রক্তপাত হয়, হ্যাঁ প্রচুর পরিমাণ রক্তপাত হতে পারে, কিন্তু সেই রক্তপাতের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হলো রক্তটা কি ফিনকি দিয়ে বের হচ্ছে নাকি স্লোলি বের হচ্ছে, সেই বিষয়টা একটু লক্ষণীয়। যদিও একমাত্র এটাই মাধ্যম নয়, এর বাইরেও কিছু মানদণ্ড রয়েছে যে লক্ষণ বোঝার হেমামালিসের, সেগুলো একটু লক্ষ্য রাখতে হবে। তবে রক্তপাতের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে, যেহেতু মোটা দাগে একটা কথা বলা আছে যে যদি কারো শিরাগুলো অর্থাৎ ভেইনের ভিতরে রক্তের উপস্থিতি বেড়ে গিয়ে কারো রক্তপাত হয়, সেই ক্ষেত্রে আমরা হেমামেলিসকে চিন্তা করব। পাইলস থেকে অনেকের রক্তক্ষরণ হয়, বা রক্তক্ষরণ এমনিও হতে পারে, পাইলসের কারণে হতে পারে, অ্যানাল ফিসারের কারণে হতে পারে, প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যেতে পারে, হেমাচুরিয়া যেটাকে বলা হয়। যে কোনো কারণে এই যে বিভিন্ন জায়গা থেকে রক্তপাত, এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো যদি মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের রক্তপাত হচ্ছে, এখানে একটু সতর্ক হতে হবে আমাদেরকে। যদি মা বোনদের ক্ষেত্রে বা মহিলাদের ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে যদি দেখা যায় যে তাদের যে কোনো জায়গা থেকে রক্তপাত হচ্ছে, নাক থেকে হতে পারে, কান থেকে হতে পারে, মুখ থেকে হতে পারে, বা প্রস্রাবের রাস্তা পায়খানা রাস্তা যে কোনো জায়গা থেকে যে রক্তপাত, হঠাৎ করে রক্তপাত হচ্ছে, সেটা যদি দেখা যায়, তাহলে তাদেরকে একটি বিষয় আমাদেরকে গুরুত্বের সাথে অনুসন্ধান করার চেষ্টা করতে হবে যে মাসিকের কি খবর, মাসিকের লাস্ট ডেট কবে, মাসিকের ডেট অতিক্রম হয়ে গেছে কিনা, বা মাসিক চাপা দেওয়া হয়েছে কিনা। যদি কারো মাসিক চাপা পড়ে অথবা মাসিকের তারিখ অতিক্রম হয়ে গেছে কিন্তু তার মাসিক হচ্ছে না, এই মাসিক বন্ধ হয়ে মাসিক না হয়ে অথবা মাসিক চাপা পড়ে যদি কারো নাক মুখ বা যে কোনো জায়গা থেকে ব্লিডিং হয়, সেক্ষেত্রে অন্যান্য মেডিসিনের পাশাপাশি আমরা একটু জোর দিয়ে হেমোমেডিসকে চিন্তা করতে পারি। এই কথাটা একটু আমাদের মনে রাখতে হবে। যদি ফিমেল পেশেন্ট হয় এবং তাদের রক্তপাতের ইতিহাস, হেমোরেজের এই অবস্থায় আমাদের কাছে আসে, তখন তাদের মাসিকের খবরটা নিতে হবে। যদি মাসিক বন্ধ হয়ে মাসিক চাপা পড়ে মাসিকের সাপ্রেশন হয়ে তাদের এই বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হয়, তাহলে আমরা কিন্তু হেমোমেলিসকে চিন্তা করতে পারি। হেমোরেজের ক্ষেত্রে যে কথাটা আমি বলেছি, সেটাও আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হলো রক্তটা যদি ফিনকি দিয়ে না বের হয়, চোয়া চোয়া বের হয়, সে অনেক রক্তপাত হতে পারে, কিন্তু চোয়া চোয়া যদি হয়, সেক্ষেত্রে অন্য মেডিসিনের তুলনায় হেমোমেলিসকে আমরা একটু বেশি গুরুত্ব দিতে পারি। এভাবে আমরা হেমোমেলিসের আলোচনা আমরা যদি লক্ষ্য করি,
এই তো মোটামুটি এই কথাগুলো মনে রাখলে আশা করি প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা আহ, এই মেডিসিন ব্যবহার করতে পারবো। এর বাহিরেও অনেক কথা আছে, জেনারেল কিছু কথা আছে। এর নাম, সমনাম, ক্রিয়াস্থল, উৎস, পূর্বার, রাজবৃত্তি ইত্যাদি অনেকগুলো কথা আছে। এই কথাগুলো আসলে আলোচনার কিছু নেই। সিলেবাস ভিত্তিক যেহেতু আমাদের এই ক্লাসগুলো, সেহেতু এই কথাগুলো আলোচনার কিছু নেই। এই কথাগুলো একটু, যে কোনো ম্যাথমেটিকা থেকে উৎসটা কি, এর পূর্বারটা কি, এর ক্রিয়াস্থলটা কি, রাজবৃত্তি কি, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমরা একটু আমাদের যে কোনো ম্যাথমেটিক্যাল সহযোগিতা নিয়ে আমরা যদি একটু পড়াটা পড়ে নেই, তাহলে ইনশাআল্লাহ আমাদের সিলেবাস কভার হয়ে যাবে আশা করি। তো যতটুকু দিক প্র্যাকটিক্যাল এবং যে বিষয়গুলো লক্ষণীয়, সেই বিষয়গুলো আমি বলার চেষ্টা করি বরাবরই। আজকেও তার ব্যতিক্রম হয়নি, সেটাই চেষ্টা করেছি। আজকে আমরা কলোফাইলাম এবং হ্যামামেলিসের যে আলোচনা করলাম, এতটুকুর ভিতরে বা এই মেডিসিনের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলেই বলতে পারেন। স্যার, এই যে হ্যামারেজ যে কথাটা আছে, হ্যামোরেজ, জি, এটা তো মানুষের ব্রেইনেও তো এই ঘটনা ঘটে। ব্রেইন হ্যামারেজ যে হয়, ব্রেইনে যে রক্তক্ষরণ হয়, হ্যাঁ, এক্ষেত্রে কি এক্সটার্নাল ইন্টারনাল অনেক রকমের হেমোরেজ হতে পারে, রক্তক্ষরণ হতে পারে। হতে পারে এক্সটার্নাল ইন্টারনাল? যদি ইন্টারনাল যদি হয় স্যার, এই ইন্টারনাল যদি হয় তাহলে তখন কি এই ওষুধটা ব্যবহার করা যাবে? ইন্টারনাল হেমোরেজ তো আর বাইরে থেকে দেখার উপায় নাই। না, সেটার জন্য যে সেটা তো সিটি স্ক্যান, হ্যাঁ, ওই যে পরীক্ষা প্যাথোলজিক্যাল টেস্ট আছে, সেক্ষেত্রে কি এটা ব্যবহার করা যাবে কিনা? না, সেই ক্ষেত্রে আপনার আমরা ক্লাস শেষ হেমোরেজ স্যার, দিব কিনা। জি, রেকর্ডিং অফ করবো স্যার? হ্যাঁ, রেকর্ডিং অন করে দিতে পারেন। একটা বিষয় কি, যেহেতু একটা কথা বলছেন,